হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা নিট 2025 এর জন্য সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট স্টার্ট করব। আমরা অলরেডি ক্লাস 12 স্টার্ট করেছি নিটের জন্য 4th মার্চ থেকে। আমরা প্রথমে সেক্সুয়াল রিপ্রোডাকশন পড়েছি হিউম্যানের, তারপর তার থেকে আমরা কিছু এমসিকিউ এর করেছি, প্র্যাকটিস করেছি নিট অনুযায়ী যেমন এমসিকিউ আসতে পারে নিটের মতন করে। তারপর আজকে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস পড়বো এবং এই চ্যাপ্টারটা কিন্তু নিটের পার্সপেক্টিভে খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আমি খুব সহজভাবে তোমাদের বোঝাচ্ছি এই চ্যাপ্টারটা, এবং এই ভিডিওটা তোমরা যদি মন দিয়ে শোনো একদম শেষ অবধি, তাহলে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে এই টপিক বা এই চ্যাপ্টারের ওপর আর তোমাদের না বোঝার জায়গা কিছু থাকবে না। যদি তারপর কিছু থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, এবং যদি কেমন লাগছে ভিডিওটা সেটাও তোমরা কমেন্ট বক্সে জানিও। দেখো, নিটের মধ্যে বায়োলজি রুলস 360 আউট অফ 720, 720 নম্বরের মধ্যে 360 বায়োলজি হোল্ড করে আছে। সেই জন্য আমরা বলতে পারি বায়ো বিল্ডস নিট, থিঙ্ক বায়ো, ক্র্যাক নিট, বায়ো লিডস টু নিট, মাস্টার ইন বায়োলজি, এক্সেল ইন নিট, অ্যান্ড আলটিমেটলি নিট সাকসেস গ্যারান্টেড। চলো আজকে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট স্টার্ট করি। তাহলে দেখো, ফ্লাওয়ারকে বেসিক্যালি আমরা কি বলি? ফ্লাওয়ার হচ্ছে একটা কনডেন্সড মডিফাইড শুট বা একটা স্টেম। তাহলে এখানে একটা ডায়াগ্রাম আমি দিয়েছি ফ্লাওয়ারের একদম বাইরে এই যে একটা যে স্টিকের মতন যে স্ট্রাকচার রয়েছে, একটা লাঠির মতন, এটাকে বলা হয় পেডিসেল। তারপরে যেটা দেখা একটা গ্লোবিউলার একটা স্ট্রাকচার রয়েছে, গোল মতন একটা প্ল্যাটফর্মের মতন, যার উপরে ফুলের অন্যান্য হোল্ডসগুলো বা বাংলায় যেটাকে স্তবক বলে, সেই পুষ্প স্তবকগুলো থাকবে, সেটাকে আমরা বলবো থ্যালামাস। তো এই থ্যালামাসের সঙ্গে দেখো এখানে গ্রিন কালারের যেগুলো রয়েছে থ্যালামাসের সঙ্গে লেগে, সেটাকে আমরা সেপাল বলবো, বা এই গ্রুপ অফ সেপালকে বলা হয় ক্যালিক্স। ইট ইজ দ্য আউটার মোস্ট লেয়ার। ইট প্রোটেক্টস ডিউরিং বার্ডিং স্টেজ অফ দ্য ফ্লাওয়ার। যখন ফুল যখন কুড়ি অবস্থায় থাকে তখন এই সবুজ অংশটা বা সেপাল বা ক্যালিক্স যাই বলে সেটা গোটা ফুলের অন্যান্য স্ট্রাকচারগুলো ঢেকে রাখে। সেপালের পরে আমরা যেটা দেখতে পাচ্ছি এই বড় কালারফুল স্ট্রাকচার, এটাকে আমরা পেটাল বলবো। পেটাল এদের পলিনেশনে কালারফুল হয় বা এটা তোমার খুব সুন্দর গন্ধ থাকে, তো তার জন্য কিন্তু এরা পলিনেশনে হেল্প করে, ইনসেক্টদেরকে অ্যাট্রাক্ট করে। তাহলে এই গ্রুপ অফ পেটালকে আমরা বলবো কোরোলা। আচ্ছা, এই তাহলে এই দুটো হোল্ড গেল, একটা হচ্ছে সেপাল যেটার গ্রুপকে বলবো ক্যালিক্স, আর আরেক 2 নম্বর হচ্ছে পেটাল, যা পেটালের গ্রুপকে আমরা বলবো করুলা। এছাড়াও এর মধ্যে রয়েছে অ্যান্ড্রেসিয়াম এবং গাইনেসিয়াম। তাহলে অ্যান্ড্রেসিয়ামের পার্ট হচ্ছে স্ট্যামেন, গ্রুপ অফ স্ট্যামেনকে আমরা অ্যান্ড্রেসিয়াম বলবো। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়ে রয়েছে, গাইনোসিয়াম রয়েছে। গাইনোসিয়াম হচ্ছে গ্রুপ অফ কার্পেল বা পিস্টিল, তার গ্রুপকে আমরা গাইনোসিয়াম বলবো। তাহলে অ্যান্ড্রেসিয়াম এই ব্লু কালারের যেটা, এটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার। আর এই যে তোমার কার্পেল বা পিস্টিল লেখা রয়েছে, হুইচ ইজ দ্য গাইনোসিয়াম পার্ট, ইট ইজ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফুলের মধ্যে যে হোল্ডসগুলো রয়েছে সেগুলোকে আমরা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করতে পারি, এসেনশিয়াল অ্যান্ড নন এসেনশিয়াল হোল্ডস। এসেনশিয়াল মানে যেগুলো ফুলের রিপ্রোডাকশনের কাজে লাগবে, যেমন গাইনোসিয়াম, ইট ইজ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ structure. It has both carpel and pistil, and androecium is the male reproductive structure. It has stamen. তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গাইনোসিয়ামটা হচ্ছে এখানে কি করবে, ফিমেল গ্যামেট তৈরি করবে, আর অ্যান্ড্রেসিয়ামটা মেল গ্যামেট তৈরি করবে। আর ফ্লাওয়ারের যেটা নন এসেনশিয়াল হোল্ডস সেই দুটো হচ্ছে ক্যালিক্স এবং করোলা। এরপর আমরা দেখতে পাচ্ছি, দেখবো আমরা স্ট্যামেনটা হচ্ছে অ্যাকচুয়ালি মাইক্রোস্পোরোফিল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে থ্যালামাসের ওপর থেকে যখন এই অ্যান্থারটা বেরিয়েছে, হ্যাঁ, অ্যান্থারের যেটা প্রক্সিমাল পার্ট, এর একটা ডিস্টাল পার্ট থাকবে। তো এই প্রক্সিমাল পার্টের যেটা অংশ, যেটা একটা স্টিক লাইক স্ট্রাকচার, সেটাকে আমরা ফিলামেন্ট বলবো। ইট ইজ এ লং স্লেন্ডার আর স্টেরাইল স্ট্রাকচার। আর উপরের দিকে এই ফিলামেন্টের উপরের দিকে যেটা একটা গ্লোবিউলার স্ট্রাকচার রয়েছে, সেটাকে আমরা অ্যান্থার বলবো, হুইচ ইজ এ ফার্টাইল পার্ট। তাহলে এরপর আমরা কি দেখবো, অ্যান্থারটাকে আমরা দেখি। অ্যান্থার হচ্ছে বেসিক্যালি একটা, দেখো, একটা টেট্রাগোনাল একটা স্ট্রাকচার, হ্যাঁ, চতুষ্কোণের মতন দেখতে, চারটে কোণ আমরা দেখতে পাচ্ছি। এটা বেসিক্যালি বাইলোবড, হ্যাঁ, দুটো করে লোব আছে আমরা দেখতে পাচ্ছি। ইট ইজ ডাইথিকাস, মানে দুটো থিকা রয়েছে। টেট্রাস্পোরেঞ্জিয়েট, চারটে স্পোরেঞ্জিয়াম রয়েছে, তাই টেট্রাস্পোরেঞ্জিয়েট বলবো। এবং এই এক একটাকে আমরা মাইক্রোস্পোরেঞ্জিয়াম বলবো। মাইক্রোস্পোরেঞ্জিয়ামগুলো ইন ফিউচার পোল্যান স্যাক তৈরি করবে যখন ফ্লাওয়ারটা ইয়াং থেকে ম্যাচিওর হবে। তাহলে এর আমরা এক্সেপশনাল কি দেখতে পাই? দেখো, সমস্ত অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে আমরা দেখতে পাবো অ্যান্থার হচ্ছে টেট্রাগোনাল, বাইলোবড, ডাইথিকাস অ্যান্ড টেট্রাস্পোরেঞ্জিয়েট। বাট এক্সেপশন হচ্ছে মালভেসি ফ্যামিলি। মালভেসি ফ্যামিলির এক্সাম্পল কি, তোমরা জবা ফুল বলতে পারো, হিবিস্কাস, যেটা হচ্ছে বেসিক্যালি ইউনিলোবড এবং মোনোথিকাস বাইস্পোরেঞ্জিয়েট হয়ে থাকে।
তাহলে এবার এই যে স্ট্রাকচারটা অ্যান্থারের এই পোর্শনটাকে আমরা একটু ম্যাগনিফাই করে দেখব। তাহলে দেখো এই যে ওটা ম্যাগনিফাই করে দেখলে যে চারটে স্ট্রাকচার আমরা বাইরে থেকে ভেতরে দেখতে পাবো। সবচেয়ে বাইরে যে অংশটা সেটাকে আমরা বলবো এপিডার্মিস, তারপরে ভেতরের অংশটা হচ্ছে এন্ডোথেসিয়াম, তারপরে হচ্ছে মিডিল লেয়ার এবং একদম ভেতরে হচ্ছে ট্যাপেটাম। তাহলে ফার্স্ট যে তিনটে লেয়ার এপিডার্মিস, এন্ডোথেসিয়াম এবং মিডিল লেয়ার, এই তিনটে লেয়ারের কাজ হচ্ছে ফ্লাওয়ারের বা অ্যান্থারের প্রোটেকশন এবং ডেইসেন্সে হেল্প করা। ডেইসেন্সটা আমরা কি সেটা ডিটেলে বলবো। ডেইসেন্স মানে হচ্ছে ফেটে যাওয়া বা বাস্ট করে যাওয়া। এটার বাস্ট করে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে পোলেনটাকে বার করে নিয়ে আসা, পোলেনটা বেরিয়ে আসবে ফ্লাওয়ারের মধ্যে থেকে। আচ্ছা, আর একদম ভেতরের লেয়ার যেটা ট্যাপেটাম, তার কাজ হচ্ছে নারিশমেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এবার ডিটেল একটু দেখে নিই। তাহলে এপিডার্মিসটা কি আউটার মোস্ট লেয়ার, ইট ইজ প্রোটেক্টিভ ইন নেচার। এর এটা হচ্ছে স্পোরোফাইট, এর হ্যাপ্লয়েড হচ্ছে 2n হয়ে থাকে, এটা একটা সিঙ্গেল লেয়ার স্ট্রাকচার। এরপর আমরা এন্ডোথেসিয়ামে আসবো। এন্ডোথেসিয়ামটা একটা সিঙ্গেল লেয়ার, এর হ্যাপ্লয়েডও 2n। হ্যাঁ, এবং এর মধ্যে যে লেয়ার অফ সেলস থাকে সেগুলো আলফা সেলুলোজ ফাইবার্স ব্যান্ড থাকে, যেগুলো হাইগ্রোস্কোপিক ইন নেচার। হাইগ্রোস্কোপিক হওয়ার জন্য কি হয়, প্রচুর এরা ওয়াটার অ্যাবসর্ব করে এবং আলটিমেটলি একটা সময় কি করে, ওয়াটার অ্যাবসর্ব করার সময় এরা মানে ওয়াটারটা পরে বেরিয়ে যায় এবং তখন ডেইসেন্স হয়ে এরা ফেটে যায়। তাহলে এন্ডোথেসিয়ামের একটা কাজ, মেন কাজ হচ্ছে এপিডার্মিস যেমন মেনলি প্রোটেকশনে হেল্প করে, এন্ডোথেসিয়ামটা সেরকম ডেইসেন্সে হেল্প করছে। এরপর আমরা আসছি মিডিল লেয়ার। মিডিল লেয়ারটা 2 to 3 লেয়ার হয়ে থাকে। হ্যাঁ, এবং এর হ্যাপ্লয়েডি হচ্ছে প্লয়েডিটা হচ্ছে 2n, হ্যাপ্লয়েডি না, এরা এফিমেরাল হয়, অর্থাৎ এরা শর্ট লিভড, বেশি দিন থাকে না। এরপর আমরা আসছি ইনারমোস্ট লেয়ার, যেটা ট্যাপেটাম। আগেই বলেছি এটা ইনারমোস্ট লেয়ার এবং এটা নারিশমেন্টের রোল প্লে করে। এটা পলিপ্লয়েডি হয়, এটা তোমার 3n 4n বা 5n হতে পারে এবং এর মধ্যে দুটো করে নিউক্লিয়াস থাকে। এটা বাইনিউক্লিয়েটেড স্ট্রাকচার। এর মেনলি ফাংশন হচ্ছে নারিশমেন্ট। আচ্ছা, এটা পোলেন কিট তৈরি করে। পোলেন কিট মানে পোলেনের বাইরে যে স্টিকি স্ট্রাকচারটা থাকে সেটাকে বলা হয় পোলেন কিট। আচ্ছা, এর মধ্যে কি হয়, এই ট্যাপেটামের আরেকটা কাজ হচ্ছে ইউবিস বডিজ তৈরি করে, যে ইউবিস বডিটা আবার পোলেনের চারিদিকে যে এক্সাইন লেয়ার থাকে, সেই এক্সাইন লেয়ারটা মেনলি স্পোরোপোলেনিন দিয়ে তৈরি হয়, সেই স্পোরোপোলেনিনটা আবার তৈরি করে ইউবিস বডিজ। এছাড়া এই ট্যাপেটামের কাজ হচ্ছে কিছু এনজাইম সিক্রেট করা, কিছু প্ল্যান্ট হরমোন যেমন ইন্ডোলাস্টিক অ্যাসিড তৈরি করা এবং কম্প্যাটিবিলিটি প্রোটিন তৈরি করা। এটা হচ্ছে এই ট্যাপেটামের কাজ। এরপর আমরা দেখি যে এই যে এর ভেতর যে স্পোরোজেনাস টিস্যু আছে, হ্যাঁ, স্পোরোজেনাস টিস্যু অ্যান্থারের ভেতরে, সেটা অ্যান্থারের ভেতর যে সেলটা যেটা থেকে মিওসিস শুরু হবে, আমরা তো জানি তোমার এখান থেকে হ্যাপ্লয়েড সেল বা গ্যামেট তৈরি করতে হবে। তাহলে প্রথম হচ্ছে মাইক্রোস্পোর মাদার সেল, যেটা হচ্ছে 2n ইন নেচার, বা যেটাকে আমরা পোলেন মাদার সেল বা পিএমসিও বলতে পারি বা এমএমসি বলতে পারি। তারা মিওটিক ডিভিশনে অংশগ্রহণ করবে এবং মাইক্রোস্পোর তৈরি করবে, 2n থেকে n তৈরি হবে। এই মাইক্রোস্পোর আবার পরবর্তীকালে পোলেন গ্রেন তৈরি করবে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি মেল গ্যামেটোফাইট। পোলেন গ্রেনকে আমরা অবশ্যই মেল গ্যামেটোফাইট বলবো এবং এই পোলেন গ্রেন থেকে তারপর বা মেল গ্যামেটোফাইট থেকে মেল গ্যামেট তৈরি হবে। আচ্ছা, এবার কি করে হয় দেখবো। এই মাইক্রোস্পোর মাদার সেল বা পোলেন মাদার সেল, যেটা 2n ইন নেচার, সেটা ফার্স্ট মিওটিক ডিভিশনে কি হবে, একটা নিউক্লিয়াস সেল থেকে দুটো সেল তৈরি হলো। হ্যাঁ, তোমার নিউক্লিয়াসের প্রথমে ডিভিশন করেছে, এখানে মিওসিস 1 এর পরে একটা সেল থেকে দুটো সেল তৈরি হয়েছে। মিওসিস 2 তে দেখো আবার 4টে সেল তৈরি হয়েছে এবং মিওসিস 1 এর ফলে প্রত্যেকটা সেলটার প্লয়েডই হবে হ্যাপ্লয়েড বা n সংখ্যক, এবং মিওসিস 2 এর পরে এটা হবে প্রত্যেকটা সেলের প্লয়েডই হবে n, অর্থাৎ মোট 4টে সেল তৈরি হবে। এবং এরপর কি হবে, এরা ক্যালেজ সিক্রেট করবে এবং ক্যালেজ একটা এনজাইম যে 4টে সেলকে একে অপরের থেকে সেপারেট করে দেবে। এবং এই 4টে সেলকে আমরা বলবো মাইক্রোস্পোর এবং 4টে তৈরি হবে, তাদেরকে আমরা টেট্রাড বলে থাকি। এই প্রসেসটাকে আমরা বলবো মাইক্রোস্পোরোজেনেসিস। আচ্ছা, এই মাইক্রোস্পোরোজেনেসিস কি করবে, এবার ভ্যাকুওলাইজেশন করবে, অর্থাৎ এর মধ্যে ভ্যাকিউল তৈরি করবে। তাহলে প্ল্যান্ট সেলের মধ্যে আমরা জানি ইউজুয়ালি ভ্যাকুয়েলের সাইজটা অনেক বড় হয় এবং ভ্যাকুয়েলটা বড় হওয়ার জন্য কি হবে, এই নিউক্লিয়াসটা দেখা একদম এদের পেরিফেরিতে চলে যাবে এবং এই যে নিউক্লিয়াসটা এরপর কি করবে, একটা অ্যাসিমেট্রিক একটা স্পিন্ডল ফাইবার তৈরি করবে, তার ফলে একটা অ্যাসিমেট্রিক মাইটোসিস তৈরি হবে এবং সেলটার মধ্যে দেখা একটা বড় জায়গা, একটা বড় সেল তৈরি হবে, যেটাকে আমরা ভেজিটেটিভ সেল বা টিউব সেল বলবো, যেটা প্লয়েডি হচ্ছে n। আর ছোট যে সেলটা তৈরি হবে সেটাকে আমরা জার্ম সেল বা জেনারেটিভ সেল বলবো, সেটা প্লয়েডিও হচ্ছে n। তাহলে এই ভেজিটেটিভ সেল বা টিউব সেলের কাজ হচ্ছে বেসিক্যালি দে হ্যাভ মোর সাইটোপ্লাজম, মোর নিউট্রিয়েন্টস, হ্যাঁ, দে আর ইরেগুলার শেপড নিউক্লিয়াস। হ্যাঁ, এখানে আমরা ছবিতে দেখাচ্ছি যে ইরেগুলার শেপ নিউক্লিয়াস আছে এবং দেয়ার মেন ফাংশন হচ্ছে পোলেন টিউব তৈরি করবে। এবং জার্ম সেল বা যেটা জেনারেটিভ সেল, তার কাজ হচ্ছে এটা তোমার দুটো মেল গ্যামেট তৈরি করবে।
এবার আমরা আসছি পোলেন গ্রেন। তাহলে পোলেন গ্রেনের যে নিচের যে ছোট সেলটা সেটা তো জার্ম সেল। জার্ম সেলটা ইন কেস অফ 60% অ্যাঞ্জিওস্পার্ম এরা ডেইসেন্স হয় অ্যান্ড শেডিং অফ পোলেন গ্রেন এটা তৈরি করে, এবং 60%-এর ক্ষেত্রে কি আমরা দেখতে পাচ্ছি, দুটো সেল তৈরি হয়, হ্যাঁ একটা দুটো আমরা দেখতে পাচ্ছি। বাট ইন কেস অফ 40% অ্যাঞ্জিওস্পার্ম এটা যখন শেডিং হয় এই তোমার জার্ম সেলটা শেডিং হয়ে গিয়ে 3 সেল স্টেজ তৈরি হয়, এবং যেটা তোমার দুটো মেল গ্যামেট তৈরি করে। আচ্ছা, এরপরে আমরা কি দেখবো, পোলেন গ্রেনটা বেসিক্যালি একটা স্ফেরিক্যাল স্ট্রাকচার। পোলেন গ্রেনের স্ট্রাকচার যদি আমরা কনসিডার করি, ভালো করে বুঝতে পারছো, যেখানটা বুঝতে পারবো না আমাকে বলবে। পোলেন গ্রেন হচ্ছে এর ডায়ামিটার হচ্ছে বেসিক্যালি 25 to 50 মাইক্রন বা মাইক্রোমিটার বলতে পারো। পোলেন গ্রেন যেটা সেল ওয়াল আছে সেটাকে বলা হয় স্পোরোডাম। জাস্ট ওয়েট, একটু জল খেয়ে নি, গলাটা শুকিয়ে গেছে। তাহলে আমি আবার আসি, পোলেন গ্রেনের যেটা সেল ওয়াল সেটাকে আমরা বলবো স্পোরোডার্ম। এই স্পোরোডার্মের দুটো লেয়ার আছে, এক্সাইন হচ্ছে আউটার মোস্ট লেয়ার, আর ভেতরের লেয়ারটাকে আমরা ইনটাইন বলবো। এক্সাইনটা হচ্ছে স্পোরোপোলিনিন দিয়ে তৈরি হয়, আমরা আগেই বলেছি এটা ইউভিস বডি তৈরি করে। ট্যাপেটাবের এটা একটা ফাংশন, এটা হচ্ছে কম্পারেটিভলি হার্ডার দ্যান ইনটাইন, অ্যান্ড হার্ডার হওয়ার কারণে ইট ইজ রেজিস্ট্যান্ট টু অ্যাসিড, অ্যালকালি, হাই টেম্পারেচার, অ্যান্ড ইট হ্যাজ ফ্যাসিনেটিং ডিজাইন অর প্যাটার্ন ইন দেয়ার ওয়ালস। এই ফ্যাসিনেটিং ডিজাইন বা প্যাটার্ন থাকার জন্য এটা কিন্তু ট্যাক্সোনমিক আইডেন্টিফিকেশন বা হেল্প করে, সুতরাং এটা একটা ট্যাক্সোনমিক সিগনিফিকেন্স আছে। আচ্ছা, এর ক্ষেত্রে আমরা দেখবো এক্সাইনটা হচ্ছে একটা ডিসকন্টিনিউয়াস লেয়ার। ডিসকন্টিনিউয়াস কেন? কারণ এই যে যদি আমরা দেখি এটা পোলেন গ্রেন, এই বাইরের লেয়ারটা হচ্ছে এক্সাইন, আর ভেতরের হলুদ লেয়ারটা হচ্ছে ইন্টারিন। তো হলুদ লেয়ারটা থেকে একটা কন্টিনিউয়াস স্ট্রাকচার, এর কোনো ডিসকন্টিনিউটি নেই। কিন্তু স্পোরোপোলিনিন দিয়ে তৈরি এক্সাইন, তার দেখো নিচের জায়গাটা কিন্তু ফাঁকা, সেটা একটা ডিসকন্টিনিউয়াস বলছে। এবং এই ডিসকন্টিনিউয়াস হওয়ার জন্য এই জায়গাটা অ্যাপারচার তৈরি হয়, যেটাকে জাম্প পোর বলবো, এবং এই জাম্প পোরে কিন্তু পরবর্তীকালে পোলেন টিউবটা এখান দিয়ে বেরিয়ে আসবে, পাস করবে এই পোলেন টিউবটা। তাহলে পোলেন টিউবটা তৈরি হবে কোথায়? পোলেন টিউবটা তৈরি হবে কিন্তু এই ইনটাইন থেকে। ইনটাইনটা হচ্ছে ইনার লেয়ার, হ্যাঁ এটা কম্পারেটিভলি থিন স্ট্রাকচার, বাট ইট ইজ কন্টিনিউয়াস ইন নেচার, এর কোনো গ্যাপ নেই, কোনো অ্যাপারচার তৈরি করে না, এবং এটা পেকটোসেলুলোজিক হয়, পেকটিন এবং সেলুলোজ দিয়ে তৈরি হয়, এবং এই স্ট্রাকচারটাই পোলেন টিউব তৈরি করে। এরপর আমরা আসছি পোলেনের প্রোডাক্ট। পোলেন থেকে অন্যান্য কি কি প্রোডাক্ট তৈরি হতে পারে? পোলেন প্রোডাক্ট হচ্ছে যেমন সিরাপ, ট্যাবলেট, ওয়াক্স, এগুলো তৈরি হয়। এই পোলেনের মধ্যে যে ভেজিটেটিভ সেল দ্যাট ইজ রিচ ইন নিউট্রিয়েন্টস, প্রচুর নিউট্রিয়েন্টস আছে এর মধ্যে। এটা যদি তুমি কনজিউম করো, তোমরা যদি কনজিউম করো, তাহলে আমরা জানি যে পারফরমেন্স অফ অ্যাথলিটসরা ইউজুয়ালি কনজিউম করে তাদের পারফরমেন্স বাড়ার জন্য, বা রেস কোর্সে যে সমস্ত হর্স থাকে, রেস হর্স যেগুলো, তাদেরকে এটা কনজিউম করানো হয় তাদের বেটার পারফরমেন্স পাওয়ার জন্য। যাই হোক, পোলেন থেকে পোলেন অ্যালার্জি হয় আমরা জানি, যেমন হে ফিভার হতে পারে বা অ্যাজমা হতে পারে। হ্যাঁ, কিছু প্ল্যান্ট আছে হুজ পোলেন গ্রেনস অ্যালার্জিক, সব প্ল্যান্টের ক্ষেত্রে না, কিছু প্ল্যান্টের ক্ষেত্রে পোলেন গ্রেনটা অ্যালার্জিক হতে পারে, যেমন পার্থেনিয়াম, যার অপর নাম হলো ক্যারট গ্রাস, এছাড়া হতে পারে চিনোপোডিয়াম, অ্যামারান্থাস, এদের পোলেন গ্রেনস দে আর অ্যালার্জিক ইন নেচার। পোলেন ভায়াবিলিটি, পোলেন কতদিন বেঁচে থাকবে, পিরিয়ড ফর উইচ পোলেন রিটেন্স ইটস এবিলিটি টু জার্মিনেট, পোলেনটা কতদিন জার্মিনেট করার ক্ষমতাটাকে রাখবে, সেটাকে আমরা পোলেন ভায়াবিলিটি বলবো। এটা কিন্তু হাইলি ভেরিয়েবল, ডিপেন্ড করে বা চেঞ্জ হয় প্ল্যান্ট টু প্ল্যান্ট বা স্পিসিস টু স্পিসিস। টেম্পারেচার এবং হিউমিডিটি এটাকে কন্ট্রোল করে। 30 মিনিটস, কোনো কোনো ক্ষেত্রে এটা দেখতে পাবে 30 মিনিটস হতে পারে, যেমন সিরিয়ালসের ক্ষেত্রে রাইস, হুইট এটসেট্রা। আবার কখনো কখনো এটা ফিউ মান্থস অবধি হতে পারে এই ভায়াবিলিটি, যেমন লেগুমিনেসি, পি, সয়াবিন, পালসেস। সোলানেসি হচ্ছে পটাটো, ব্রিঞ্জাল। রোজেসি হচ্ছে পিচ, পাম, রোজ, এদের ক্ষেত্রে এটা ফিউ মান্থস অবধি হতে পারে। আচ্ছা, ক্রায়ো প্রিজার্ভেশন, পোলেন ব্যাংকের মধ্যে, হ্যাঁ এই পোলেনকে -196 ডিগ্রি সেলসিয়াসে লিকুইড নাইট্রোজেনের সাহায্যে প্রিজার্ভ করে রাখা হয়, যেটা প্ল্যান্ট ব্রিডিং এর ক্ষেত্রে কাজে লাগে। আচ্ছা, এবার আমরা দেখবো, তাহলে আমরা এটা মেল পার্টটা আমাদের কমপ্লিট হলো, এবার আমরা ফিমেল পার্টে আসছি। ফিমেল পার্ট হচ্ছে বেসিক্যালি কার্পেল বা পিস্টিল বলতে পারি আমরা, এটা হচ্ছে মেগাস্পোরোফিল। তাহলে আমরা একটা প্রথমে এখানে এই ধরনের স্ট্রাকচার আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। একদম ওপরে যে প্ল্যাটফর্মের মতো স্ট্রাকচার রয়েছে দ্যাট ইজ কল্ড এজ স্টিগমা। এগুলো তিনটে, এগুলো হচ্ছে গাইনোসিয়াম একটা, হ্যাঁ যেটা ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার। গাইনোসিয়ামের একদম ওপরের জায়গাটাকে আমরা বলবো স্টিগমা। তারপর যে সোজা একটা লাঠির মতো নেমে এসেছে সেটাকে বলবো স্টাইল, এবং তারপর যে নিচে যে একটা গোলাকার একটা স্ফেরিক্যাল একটা স্ট্রাকচার রয়েছে দ্যাট ইজ কল্ড এজ ওভারি। ওভারির মধ্যে রয়েছে ওভিউলস, এবং ওভিউলস ছাড়া যে গ্যাপ থাকে ওভারির মধ্যে সেগুলোকে লোকিউলস বলা হয়। তাহলে ওভারি দেখো দুরকম হতে পারে, সিঙ্গেল ওভিউল আছে এরকম ওভারি হতে পারে, আবার মাল্টিপল ওভিউল আছে এরকম ওভারিও হতে পারে। তো সিঙ্গেল ওভিউল কোথায় আছে? ম্যাঙ্গো, সিরিয়ালস মানে হুইট, রাইস, মেজ, বার্লি, এদের ক্ষেত্রে। আর মাল্টিপল ওভিউল আমরা দেখতে পাই পাপায়া, হ্যাঁ ওয়াটারমেলন,
ব্রিঞ্জাল, চিলি এটসেট্রা। এদের ক্ষেত্রে লঙ্কা, বেগুন, তরমুজ, পেঁপে, এদের ক্ষেত্রে আমরা অনেকগুলো সিড দেখতে পাই, অনেক বীজ আছে। সো দে আর মাল্টিপল ওভিউল আছে এমন ওভারি। যাই হোক, তাহলে আমরা এবার গাইনোসিয়ামটা হচ্ছে মোনোকার্পিলারি হতে পারে, মাল্টি কার্পিলারি হতে পারে। যদি একটা কার্প থাকে বা একটা স্ট্রাকচার থাকে তাকে মোনোকার্পিলারি বলবো, আর অনেকগুলো থাকলে তাকে আমরা মাল্টি কার্পিলারি বলবো। তো মাল্টি কার্পিলারি আবার দুরকম হয়, যদি সব স্ট্রাকচারগুলো মাল্টি মানে তো অনেক, মানে অনেকগুলো যদি কার্পেল একসঙ্গে লেগে থাকে তখন তাকে আমরা বলবো সিন কার্পাস বা ফিউজড স্ট্রাকচার। আর যখন আলাদা আলাদা হয়ে এরা থাকে তখন তাকে আমরা বলবো অ্যাপোকার্পাস, হুইচ ইজ এ ফ্রি স্ট্রাকচার। তাহলে সিন কার্পাসের এক্সাম্পল হচ্ছে হিবিস্কাস, প্যাপাভার বা চায়না রোজ বলতে পারো। আর অ্যাপোকার্পাসের এক্সাম্পল হচ্ছে মাইসিলিয়া চাম্পাকা হচ্ছে চাঁপা ফুলের বিজ্ঞানসম্মত নাম বা সাইন্টিফিক নেম, লোটাস, রোজ, এদের ক্ষেত্রে আমরা মাল্টি কার্পেলারি গাইনোসিয়াম দেখতে পাবো। আচ্ছা, এবারে আমরা দেখছি যে এই ওভিউল বা যেটা মেগাস্পোরেঞ্জিয়াম, সেটা বেসিক্যালি মোস্ট কমন অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে এটা অ্যানাট্রোপাস হয়ে থাকে। অ্যানাট্রোপাস মানে হচ্ছে মাইক্রোপাইলটা নিচের দিকে, ওপরের দিকে চালাজা আছে। যাই হোক, তাহলে এটা হচ্ছে একটা যে ওভারিটের যে অংশের সঙ্গে লেগে আছে এটাকে আমরা ফিউনিক্যাল বলবো। ফিউনিক্যালের কাজটা কি? অ্যাটাচ দ্য ওভিউল টু দ্য ওয়াল অফ দ্য ওভারি, ওভারির ওয়ালের সঙ্গে অ্যাটাচ করে রেখেছে। এই ফিউনিক্যালটা যে জায়গায় এই ওভিউলের সঙ্গে টাচ হয়ে রয়েছে বা এই জায়গাটাতে জাংশন যেটা, সেটা হচ্ছে অ্যাটাচ ফিউনিক্যাল উইথ দ্য ওভিউল, সেটাকে আমরা হাইলাম বলবো। হাইলামের পাশেই দেখো ডিসকন্টিনিউয়াস এর জন্য একটা ফুটো, একটা অ্যাপারচার দেখা যায়, এটাকে মাইক্রোপাইল বলবো। ইন্টেগুমেন্টটা এখানে অ্যাবসেন্ট থাকে। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এর একদম ওপরের দিকে রয়েছে একটা বেস অফ দ্য ওভিউল, যেটা সেটাকে আমরা চালাজা বলবো। যে এই ওভিউলের একদম বাইরের দিকে আউটার ইন্টেগুমেন্ট রয়েছে, তারপর রয়েছে ইনার ইন্টেগুমেন্ট। এই দুটোর কাজ হচ্ছে প্রোটেকশন দেওয়া। হ্যাঁ, তারপর রয়েছে ওভিউলের মধ্যে যে স্ট্রাকচারটা, ওভিউলের ভেতর যেটা প্যারেনকাইমাটাস রিজিয়ান স্ট্রাকচার বা রিজিয়ান, সেটাকে আমরা বলবো নিউসেলাস। এবং তার ভেতর যে স্ট্রাকচারটা সেটাকে আমরা বলবো এমব্রায়োস্যাক। এমব্রায়োস্যাকটা মেনলি তোমার ফিমেল গ্যামেটোফাইট তৈরি করবে। তাহলে ওভিউলটা অ্যাকচুয়ালি হলো মেগাস্পোরেঞ্জিয়াম, যেটা ফিমেল গ্যামেটোফাইট বা এমব্রায়োস্যাক তৈরি করবে। নিউসেলাসটা হচ্ছে একটা প্যারেনকাইমাটাস স্ট্রাকচার যার মধ্যে সেল আছে। এই সেলগুলোর মধ্যে একটা সেল, হ্যাঁ, অ্যাট মাইক্রোপাইলার এন্ডে যে সেলটা আছে, দ্যাট উইল ডিফারেন্সিয়েট টু প্রডিউস দ্য মেগাস্পোর মাদার সেল। তো মাইক্রোপাইলার এন্ডে যে কোষটা আছে সেটা ডিফারেন্সিয়েট করে বা পরিস্ফুরণ হয়ে মেগাস্পোর মাদার সেল তৈরি করবে। মেগাস্পোর মাদার সেলটাই হচ্ছে একটা খুব বড় সাইজের একটা সেল। ইট ইজ লার্জ সেল, ইট হ্যাজ ডেন্স সাইটোপ্লাজম, ঘন সাইটোপ্লাজম আছে এর মধ্যে, এবং ইট মুভস টুয়ার্ড দ্য মাইক্রোপাইল, এবং মাইক্রোপাইলের দিকে এটা মুভ করতে থাকবে। আচ্ছা, এবার আমরা দেখবো যে কি করে গ্যামেট তৈরি হয়। দ্যাট ইজ দ্য প্রসেস অফ মেগাস্পোরোজেনেসিস বা ফিমেল গ্যামেটোজেনেসিস আমরা বলতে পারবো। তাহলে মেগাস্পোর মাদার সেল যেটা, উইচ ইজ 2n, আফটার মিওসিস সেল ডিভিশন ইট উইল প্রডিউস 4 সেল। এর মধ্যে একটা থাকবে, 1 রিমেন অ্যান্ড 3 অফ দেম উইল বি ডিজেনারেটেড। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো 4টে ছিল, তার মধ্যে 3টে ডিজেনারেট করে গেছে আর একটা থেকে যাচ্ছে। যেটা থেকে গেল দ্যাট ইজ কল্ড এজ ফাংশনাল মেগাস্পোর। হ্যাঁ, যেটা থাকবে তোমার টুয়ার্ডস দ্য চালাজা লেন। আমরা জানি উপরের দিকে চালাজা আছে, নিচের দিকে মাইক্রোপাইল আছে, তাহলে চালাজার দিকে সেলটা দেখো থেকে যাচ্ছে। তাহলে এবার এই যে ফাংশনাল মেগাস্পোর হলো, হুইচ ইজ দ্য only one cell after meiosis that will be undergo first free nuclear division। যেতে কি হবে, একটা নিউক্লিয়াস থেকে দুটো নিউক্লিয়াস, সেকেন্ড নিউক্লিয়ার ডিভিশনে 4টে তৈরি হবে, এবং তারপরে যে থার্ড ফ্রি নিউক্লিয়াসে 8টা সেল তৈরি হবে। হ্যাঁ, তো এই 8টার মধ্যে আমরা দেখতে পাবো এই যে নিউক্লিয়াসগুলো পোলারাইজেশন হবে, এবং সেটা পোলারাইজেশন হয়ে কি করবে দেখো, উপরের দিকে 3টে চলে গেছে, নিচের দিকে 3টে চলে গেছে, মাঝখানে 2টো রয়েছে। এরপর কি হবে, এই যে উপরের দিকে আর নিচের দিকে যে 3টে করে গেল, সেখানে মাঝে মাঝে সেল মেমব্রেন তৈরি হয়ে যাবে। তো সেল মেমব্রেন তৈরি হয়ে গেলে উপরে 3টে সেল তৈরি হবে, নিচে 3টে সেল তৈরি হয়ে যাবে, এবং মাঝখানে যে সেলটা থাকবে সেটাকে আমরা সেন্ট্রাল সেল বলবো। হ্যাঁ, এই সেলগুলোর কি নাম আমি সেটাতে পরে আসছি। সাইনার্জিডস আছে, এগ সেল আছে, ওপরের দিকে রয়েছে অ্যান্টিপোডাল সেল, সেগুলো আমি পরে বলছি। তো যাই হোক, তাহলে এটা একটা কি দেখতে পেলাম যে এই স্ট্রাকচারটার মধ্যে, যেটাকে আমরা এমব্রায়োস্যাক বলছি, সেটা হচ্ছে বেসিক্যালি এর মধ্যে 8টা নিউক্লিয়াস আছে, ওপরে 3টে, মাঝে 2টো, নিচে 3টে, মানে 3 2 5 আর 3 8টা নিউক্লিয়াস। বাট ইট ইজ এ 7 সেল স্ট্রাকচার। ওয়াই ইট ইজ 7 সেল? ওপরের দিকে দেখো 3টে সেল আছে, নিচের দিকে 3টে সেল আছে, আর মাঝখানে একটা সেন্ট্রাল সেল রয়েছে, সেটা মোট 7টা সেল। সেখানে এমব্রায়োস্যাককে বা যেটা গ্যামেটোফাইট, সেটাকে আমরা 7 সেলড 8 নিউক্লিয়েটেড স্ট্রাকচার বলতে পারি। তাহলে এমব্রায়োস্যাক বা যেটা ফিমেল গ্যামেটোফাইট, সেটা বেসিক্যালি আমরা তো দেখলাম 7 সেলড 8 নিউক্লিয়েটেড স্ট্রাকচার। তো এটা হচ্ছে প্রথম পলিগোনামের ক্ষেত্রে এটা পাওয়া গিয়েছিল, তো এটাকে পলিগোনাম এমব্রায়োস্যাকও বলা হয়। এটা বেসিক্যালি মনোস্পোরিক এমব্রায়োস্যাক, মানে একটা স্পোর তৈরি করে। হ্যাঁ, তো
তো এর ক্ষেত্রে আমরা চালাজাল এন্ড আমরা দেখতে পাচ্ছি, চালাজাল এন্ডে যে তিনটে সেল আছে সেটা তিনটে হচ্ছে অ্যান্টিপোডাল সেল, মাঝখানের সেলটাকে আমরা সেন্ট্রাল সেল বলবো, যার মধ্যে দুটো নিউক্লিয়াস আছে, সেগুলোকে পোলার নিউক্লিয়াস বলা হয়, হুইচ আর হ্যাপ্লয়েড ইন নেচার। সেন্ট্রাল সেলটা হচ্ছে অ্যাকচুয়ালি বাইনিউক্লিয়েট, দুটো নিউক্লিয়াস আছে বলে বাইনিউক্লিয়েটেড বলা হয়। আচ্ছা, আর এই নিচের দিকে মাইক্রোপাইলার এন্ডে যে সেলগুলো আছে, সেই সেল তিনটে সেল, তার মধ্যে একদম যেগুলো লেগে আছে, হ্যাঁ, নিচের দিকে থাকছে, সেটা হচ্ছে সাইনার্জিড, এটা দুটো রয়েছে ইয়েলো কালারের দুটো, আর তার উপরে যে পিঙ্ক কালারেরটা রয়েছে এটা হচ্ছে একটা এক্সেল। তাহলে দুটো সাইনার্জিড আর একটা এক্সেল মিলে তৈরি হচ্ছে এগ অ্যাপারেটাস। এবং এরপরে এই সাইনার্জিডের সঙ্গে কিছু স্ট্রাকচার দেখতে পাই, যেটা আমরা বলছি এরপরে, সেটাকে ফিলিফর্ম অ্যাপারেটাস বলবো আমরা। তাহলে সাইনার্জিডগুলো অ্যাকচুয়ালি কি করে, দে গাইড পোলেন টিউব, পোলেন টিউবকে গাইড করে যাতে পোলেন টিউবটা ঢুকতে পারে ওর মধ্যে দিয়ে। তো এর মধ্যে যে ফিলিফর্ম অ্যাপারেটাসগুলো আছে, আমি এখানে ছবিতে দেখিয়েছি, সেই ফিলিফর্ম অ্যাপারেটাসগুলো কি করবে, একটা কেমিক্যাল রিলিজ করবে, এবং সেই কেমিক্যালটা কেমোট্যাকটিক মুভমেন্ট করাবে, তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে পোলেন টিউবটা এর মধ্যে দিয়ে ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের মধ্যে যাবে। তাহলে ওয়ান অফ দ্য সাইনার্জিড, যে দুটো সাইনার্জিড ছিল তার মধ্যে ডিজেনারেট বাই এন্ট্রি অফ পোলেন টিউব, যখন পোলেন টিউব এন্টার করবে তখন একটা সাইনার্জিড ডিজেনারেট করে যাবে। অ্যান্ড ঠিক আছে, এরপর আমরা আসছি মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট। তাহলে এরা হচ্ছে নন মোটাইল, সো দে রিকোয়ার পলিনেশন। এই পলিনেশন থেকে কিন্তু নিতে 4 মার্কস আসতেই পারে, খুব ইম্পর্টেন্ট। তাহলে এই পলিনেশন বেসিক্যালি দু রকমের হয়ে থাকে, একটা সেলফ পলিনেশন, একটা হচ্ছে ক্রস পলিনেশন। সেলফ পলিনেশন আমরা জানি সেম প্ল্যান্টের ক্ষেত্রে হয়, ক্রস পলিনেশন ডিফারেন্ট প্ল্যান্টের ক্ষেত্রে হয়। তাহলে সেম প্ল্যান্টের ক্ষেত্রে আবার দু রকম হতে পারে, অটোগ্যামি আর গেইটেনোগ্যামি বা গেইটেনোগ্যামি বলা হয়। অটোগ্যামির ক্ষেত্রে আমরা কি দেখবো, সেম প্ল্যান্ট সেম ফ্লাওয়ার, সো দ্য ফ্লাওয়ার শুড বি বাইসেক্সুয়াল ইন নেচার, এবং এর ক্ষেত্রে কোনো পলিনেটিং এজেন্ট লাগবে না, এটা হচ্ছে অটোগ্যামি। একই ফ্লাওয়ারের একই ফুলের মধ্যে যখন পলিনেশন হয়। বা গেইটেনোগ্যামি বা জেইটেনোগ্যামি, সেটা হবে সেম প্ল্যান্ট বাট উইদিন ডিফারেন্ট ফ্লাওয়ার্স। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো পলিনেটিং এজেন্টের প্রয়োজন হবে, এবং এই ক্ষেত্রে ফ্লাওয়ারটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হতে পারে। সুতরাং গেইটেনোগ্যামিকে আমরা কি বলতে পারি, ইট ইজ জেনেটিক্যালি সেলফ পলিনেশন বাট ইকোলজিক্যালি আর ফাংশনালি ইট ইজ ক্রস পলিনেশন। ঠিক আছে, তো যেহেতু সেম প্ল্যান্টের মধ্যে হচ্ছে, সে জেনেটিক্যালি সেম, জেনেটিক্যালি কোনো ডিফারেন্ট নেই, তাই সেলফ পলিনেশন বলছে। বাট যখন আলাদা ফ্লাওয়ার, সেই জন্য এটাকে আমরা ফাংশনালি বা ইকোলজিক্যালি আমরা এটাকে ক্রস পলিনেশন বলছি। তাহলে হোয়াট অ্যাকচুয়ালি যেটা ক্রস পলিনেশন, আসল ক্রস পলিনেশন, সেটা হবে ডিফারেন্ট প্ল্যান্টের মধ্যে, এবং তোমার সেটাকে আমরা জেনোগ্যামি বা অ্যালোগ্যামিও বলে থাকি। এটা ক্ষেত্রে আমরা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার পাবো, এবং এটা হবে মোনোয়েশিয়াস প্ল্যান্ট বা ডায়োসিয়াস প্ল্যান্টও হতে পারে, এবং এর ক্ষেত্রে পলিনেটিং এজেন্টের প্রয়োজন হবে। আচ্ছা, এইবার আমরা দেখে নিই যে এই অটোগ্যামি, গেইটেনোগ্যামি আর জেনোগ্যামি, এই তিনটের ক্ষেত্রে আমরা মোনোয়েশিয়াস প্ল্যান্ট বা যারা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার দেখা যায়, এক্সাম্পল হচ্ছে পটাটো, চায়না রোজ, মাস্টার্ড, এদের ক্ষেত্রে আমরা এই অটোগ্যামি, গেইটেনোগ্যামি, জেনোগ্যামি আমরা তিনটেই দেখতে পাবো। কিন্তু যারা মোনোয়েশিয়াস প্ল্যান্ট, মানে বোথ টাইপ অফ ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার যাদের আছে, যেমন এক্সাম্পল হচ্ছে মেজ বা ভুট্টা, ক্যাস্টর মানে রেরি, কোকোনাট, কিউকারবিটা, এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, অটোগ্যামি থাকবে না, কিন্তু গেইটেনোগ্যামি বা জেনোগ্যামি থাকবে। আর ডায়োসিয়াস প্ল্যান্টের ক্ষেত্রে আমরা দেখতে পাবো অনলি ওয়ান টাইপ অফ ইউনিসেলুলার ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার, এক্সাম্পল হচ্ছে ডেট, পাম, পাপাইয়া, ভ্যালিসনেরিয়া এটসেট্রা। এদের ক্ষেত্রে আমরা অটোগ্যামি বা গেইটেনোগ্যামি পাবো না, শুধুমাত্র জেনোগ্যামি দেখতে পাবো। আচ্ছা, অটোগ্যামি এর কন্ডিশন বা এর ফেভারেবল কন্ডিশন কি কি হতে পারে, আর সেলফ পলিনেশন বা ইনব্রিডিং ডিভাইসের ক্ষেত্রে কি দেখা যেতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এরা ফ্লাওয়ারটা হবে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, বোথ পোলেন গ্রেন অ্যান্ড স্টিগমা দে উইল বি সিনক্রোনাইজড, মানে একই সময়ে এদের ডেভেলপমেন্ট হবে বা ম্যাচুরিটি হবে। অ্যান্থার অ্যান্ড স্টিগমা উইল বি ভেরি ক্লোজলি প্লেসড, যার ক্ষেত্রে পলিনেশনটা হতে পারে কাছাকাছি থাকার জন্য। বার্ড পলিনেশন। আর ক্লেস্টোগ্যামাস ফ্লাওয়ার নেভার ওপেন, তাহলে ফ্লাওয়ার যদি ওপেন না হয় তাহলে ক্রস পলিনেশনের কোনো সম্ভাবনা থাকছে না। আর কন্ডিশনস ফর ক্রস পলিনেশন বা আউটব্রিডিং ডিভাইসেস, সেটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা ইউনিসেক্সুয়াল হয়, পোলেন রিলিজ অফ স্টিগমা ম্যাচুরিটি নট সিঙ্ক্রোনাইজড, পোলেন রিলিজ করে বা স্টিগমা ম্যাচিওর হয়, এটা সিঙ্ক্রোনাইজড নয়, অর্থাৎ দুটো আলাদা টাইমে হয়। অ্যান্থার অ্যান্ড স্টিগমা নট ক্লোজ টু ইচ আদার, একে অপরের কাছাকাছি থাকছে না। এরা চ্যাসমোগ্যামাস হয়, মানে ফ্লাওয়ার সবসময় ওপেন করে থাকে, এবং কখনো কখনো হেটেরোস্টিলি হতে পারে। হেটেরোস্টিলি মানে মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার আর ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, দে উইল হ্যাভ ডিফারেন্ট লেন্থ, সো দে হ্যাভ এ গ্যাপ ইন দেয়ার লেন্থ, সুতরাং তাদের ক্ষেত্রে ক্রস পলিনেশনের প্রয়োজন হয়। আচ্ছা, আমরা এবার আসছি এই যে ক্লেস্টোগ্যামাস আর চ্যাসমোগ্যামাস, আমরা দেখলাম ক্লেস্টোগ্যামাসটা নেভার ওপেন, বা চ্যাসমোগ্যামাস ফ্লাওয়ার হচ্ছে যেটা সবসময় ওপেন হয়। এর এক্সাম্পল আমরা দেখতে পাই কব মানে কমেলিনা, এনসিইআরটি বইতেই দেখবে দেওয়া আছে, ও ফর অক্সালিস অ্যান্ড ভি ফর ভায়োলা।
তো এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ক্লেস্টোগ্যামাস ফ্লাওয়ারের ক্ষেত্রে অটোগ্যামি হয়, অ্যাসিওর্ড সিড সেট দেখা যায়, তাই এদের কোনো পলিনেটিং এজেন্ট লাগে না। কিন্তু এর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে কন্টিনিউয়াসলি সেলফ পলিনেশন হওয়ার জন্য বা অটোগ্যামি হওয়ার জন্য এর মধ্যে ইনব্রিডিং ডিপ্রেশন দেখা যায়। সুতরাং এদের মধ্যে ইভলিউশনে মানে টিকে থাকার ভ্যারিয়েশন কম দেখা যায়, সেজন্য চট করে এরা ধ্বংস হয়ে যেতে পারে, ইভলিউশনের এটাদেরকে সাপোর্ট করে না। আচ্ছা, যাই হোক, এরপর আমরা একটা এক্সপেরিমেন্ট দেখাই যে বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের ক্ষেত্রে আমরা যদি আর্টিফিশিয়াল হাইব্রিডেশন করি বা ক্রস pollination করি in case of bisexual flower, আমরা প্রথমে কি করব, emasculation, that is before maturity we remove the anther, then we'll cover with a bag which is called as bagging, then dusting of pollen grain of your choice, যে প্ল্যান্টের pollen grain আমরা চাই সেটাকে আমরা ডাস্টিং করব এবং তারপর রিব্যাগিং। এটা হচ্ছে ইন কেস অফ বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। বাট ইন কেস অফ ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার কি হবে, ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারের ক্ষেত্রে কিন্তু ইমাসকুলেশন আমরা করব না, কারণ যেহেতু একটাই রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, ইউনিসেক্সুয়াল, মেল বা ফিমেল যে কোনো একটা আছে, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ব্যাগিং, ডাস্টার অফ পোলেন গ্রেন করব এবং রিব্যাগিং করব। আচ্ছা, এরপরে আমরা আসছি নেক্সট এজেন্ট অফ পলিনেশন। এজেন্ট অফ পলিনেশন বেসিক্যালি দু রকমের হতে পারে, একটা বায়োটিক, একটা অ্যাবায়োটিক। এর মধ্যে বায়োটিকটাই মেজরি দেখতে পাওয়া যায়, অ্যাবায়োটিকটা কম দেখা যায়। তো বায়োটিকের মধ্যে হিউম্যান হতে পারে, ইনসেক্ট হতে পারে, বার্ডস হতে পারে, ব্যাট হতে পারে, স্নেল হতে পারে, অ্যান্ট হতে পারে, লেমুর হতে পারে, মাংকি হতে পারে, এটসেট্রা হতে পারে। আর অ্যাবায়োটিকের মধ্যে হতে পারে উইন্ড, ওয়াটার আর রেন। তো বায়োটিকের মধ্যে আবার ইনসেক্ট, যেটা ইনসেক্ট পলিনেশন বা এন্টোমোফিলি, বার্ডের ক্ষেত্রে বলা হয় অর্নিথোফিলি, ব্যাটের ক্ষেত্রে কাইরপ্টেরোফিলি, স্নেলের ক্ষেত্রে ম্যালাকোফিলি, অ্যান্টের ক্ষেত্রে মিরমেকোফিলি, এইভাবে নামকরণ করা হয়। তো যাই হোক, তো ইনসেক্টের মাধ্যমে যে পলিনেশন বা এন্টোমোফিলি, এটাই কিন্তু সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়, সবচেয়ে বেশি প্ল্যান্টের মধ্যে এন্টোমোফিলি দেখা যায় বায়োটিক পলিনেশন যাদের হয় তাদের মধ্যে। আর অ্যাবায়োটিক পলিনেশন যাদের হয় তাদের মধ্যে সবচেয়ে বেশি উইন্ড এর মাধ্যমে পলিনেশন বা অ্যানেমোফিলি দেখা যায়। কিন্তু যদি অ্যানেমোফিলি আর এন্টোমোফিলির মধ্যে আবার কম্পেয়ার করা হয় তাহলে দেখতে পাবো আমরা এন্টোমোফিলি বেশি দেখা যায়। জলের সাহায্যে যখন পলিনেশন হয় তাকে হাইড্রোফিলি বলবো, রেনের সাহায্যে পলিনেশন হতে পারে, বাট হাইড্রোফিলির এক্সাম্পল কিন্তু খুব কম। হ্যাঁ, তো যারা জলে মানে অ্যাকোয়াটিক প্ল্যান্ট, জলে বসবাসকারী প্ল্যান্ট, তারাও কিন্তু ইনসেক্টের মাধ্যমে বা উইন্ডের মাধ্যমে হয়, কিন্তু খুব কম স্পিসিস অফ অ্যাকোয়াটিক প্ল্যান্ট রয়েছে যাদের ক্ষেত্রে হাইড্রোফিলি দেখা যায়, হুইচ ইজ লিস্ট কমন। এরপর আমরা আসছি উইন্ড পলিনেশন বা অ্যানোমোফিলি। এর ক্ষেত্রে তোমার এটার ক্ষেত্রে লাইট হয়, এই যেটা স্ট্রাকচার, যেটা মানে পোলেন গ্রেইন, যেটা দ্যাট ইজ লাইট ইন ওয়েট, নন স্টিকি অ্যাপিয়ারেন্স, হাওয়াতে উড়বে। তো ফ্লাওয়ারটা হয় ওয়েল এক্সপোজ টু স্ট্যামেন, প্যাকড ইনফ্লোরেসেন্স মধ্যে প্যাকড অবস্থায় থাকে ফ্লাওয়ার, স্টিগমাটা ফেদারি হয়, লার্জ হয়, নাম্বার অফ ফ্লোরাল রিওয়ার্ড। হ্যাঁ, এর ক্ষেত্রে আমরা দেখতে পাই ডিরেকশনলেস, ওয়েস্টফুল, সিঙ্গেল ওভিউল এবং টেস্টলেস অফ ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে, ট্যাসেলস অফ কলম্বা এর ক্ষেত্রে এক্সাম্পল। আচ্ছা, এটা হচ্ছে হাইড্রোফিলি। হাইড্রোফিলির ক্ষেত্রে পলিনেশনটা হচ্ছে লাইট ওয়েট, এটা আনওয়েটেবল, হ্যাঁ, এবং মাইক্রো মিউসিলেজ কভারিং থাকে এর উপরে। স্টিগমাটা হচ্ছে আনওয়েটেবল, স্টিকি, লং, এটা লিস্ট কমন। মাত্র 30টা জেনারের মধ্যে মনোকর্ডদের ক্ষেত্রে দেখা যায়, যেমন তোমার ওয়াটার হায়াসিন বা আইকর্নিয়া, হ্যাঁ, ওয়াটার লিলি, এদের ক্ষেত্রে উইন্ড বা ইনসেক্ট পলিনেশন ঘটে থাকে। আচ্ছা, এরপরে আমরা আসি হাইড্রোফিলি। আবার এপি হাইড্রোফিলি বা হাইড্রোফিলি হতে পারে। এপি হাইড্রোফিলি মানে ফ্রেশ H2O যেখানে লাগে, ভ্যালিস্টেরিয়া, পলিনেশন হচ্ছে H2O ওয়াটার সারফেসে হয়। আর এর ক্ষেত্রে মেরিন ওয়াটারের ক্ষেত্রে যখন হয়, যেমন সি গ্রাসের ক্ষেত্রে দেখা যায় জাস্ট বিনিথ ওয়াটার সারফেসের নিচে দেখা যায়। হ্যাঁ, তো এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যেটা সাবমার্জ প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যায়, এবং এর ক্ষেত্রে পোলেন গ্রেনটা হয় লং রিবন লাইক, আর এর ক্ষেত্রে ফ্লাওয়ারটা ফ্লোট করে, এবং এদের পোলেন গ্রেনটা হয় তোমার লং হয়, সারফেস অফ ওয়াটার এটা থাকছে। আচ্ছা, এরপর আমরা আসছি এন্টোমোফিলি বা মোস্ট কমন হচ্ছে হানিবি ইনসেক্টের মধ্যে বা ইনসেক্ট পলিনেশন। এর কিছু ফ্লোরাল রিওয়ার্ড আছে, নেকটার, পোলেন বা সেফ প্লেস টু লে এগ। ফ্লাওয়ারটা এদের ক্ষেত্রে লার্জ হতে হবে, কনস্পিশিয়াস হতে হবে, যথেষ্ট স্পেশিয়াস যাতে হয়, কালারফুল হতে হবে, ফ্র্যাগ্র্যান্ট থাকতে হবে, হ্যাঁ, এবং ইনফ্লোরেসেন্স থাকতে হবে। এক্সাম্পল অফ অ্যামোনোফ্যালাস, যেমন অ্যামোফ্যালাসের ক্ষেত্রে আমরা লং ফ্লাওয়ার দেখতে পাই, ইউকা প্ল্যান্ট বা তোমার এর ক্ষেত্রে আমরা দেখতে পাই ফিগ প্ল্যান্টের ক্ষেত্রে ওয়াস্প দেখা যায়, হ্যাঁ, বা এর ক্ষেত্রে কিছু মথস থাকে, কোইভলিউশন হচ্ছে, যেগুলো আমরা দেখতে পাই ইনসেক্ট এবং প্ল্যান্ট দুজনে একসঙ্গে ইভলভ করেছে। আচ্ছা, এবার আমরা পোলেন পিস্তির ইন্টারাকশন দেখবো। এটা একটা কেমিক্যাল ডায়ালগ বা একটা কেমিক্যাল ইন্টারাকশন। তাহলে পোলেন গ্রেনটা আসবে, যেটা একটা ইয়ে করবে,
স্টিগমার ওপরে এটা বসবে, ইট উইল বি কম্পাটেবিলিটি প্রোটিন, এটাকে টেস্ট করবে যে ওই পোলেন গ্রেনটা এটার জন্য কম্পাটেবল কিনা। তারপর পোলেন গ্রেন থেকে ইনটাইন, যেটা পোলেন গ্রেন আগে বলেছি, সেটা পোলেন টিউব তৈরি করবে, এটা সাইফোনোগ্যামি তৈরি হবে, এপিক্যাল গ্রোথ। তো এর মধ্যে দিয়ে দেখো দুটো মেল গ্যামেট এই পোলেন টিউবের মধ্যে দিয়ে এগোবে, হ্যাঁ। এবং এটা একটা কেমোট্রপিক মুভমেন্ট, এন্ট্রি ইন্টু দ্য এমব্রায়োসাক, এমব্রায়োসাকের মধ্যে ঢুকবে বাই ফিলিফর্ম অ্যাপারেটাস, এটাকে আমরা মাইক্রোপাইলার এন্ডও বলতে পারি। মাইক্রোপাইলার এন্ড দিয়ে এটা তোমার এর মধ্যে ঢুকছে, এমব্রায়োসাকের মধ্যে দুটো মেল গ্যামেট ঢুকতে থাকবে, মানে এগোতে থাকবে। আচ্ছা, এটা হচ্ছে ডাবল ফার্টিলাইজেশন ক্ষেত্রে আমরা কি দেখবো, যে সেকেন্ডারি নিউক্লিয়াস আর একটা এগ হচ্ছে একটা সিঙ্গেল এবং সেকেন্ডারি নিউক্লিয়াস এটা তৈরি হবে। তাহলে একটা ডাবল ফার্টিলাইজেশন দুবার ফার্টিলাইজেশন হবে, তাহলে একটা মেল গ্যামেটের সঙ্গে সেকেন্ডারি নিউক্লিয়াসের হবে। তাহলে দেখো এর মধ্যে রয়েছে সেকেন্ডারি নিউক্লিয়াস রয়েছে আর এগ রয়েছে, হ্যাঁ। এন এর সঙ্গে 2n এর হবে, তার ফলে তোমার পেরিফেরাল এন্ডোস্পার্ম তৈরি হবে, বা 1 ডিগ্রি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস বলে, এটা হচ্ছে 3n। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমার সেকেন্ড মেল গ্যামেট যেটা, তার সঙ্গে এগ সেলের ফিউজ করে গিয়ে তৈরি হবে জাইগোট। তাহলে একটা মেল গ্যামেটের সঙ্গে তোমার সেকেন্ডারি নিউক্লিয়াস মেটিং করবে, আর সেকেন্ড মেল গ্যামেটের সঙ্গে এগ সেল মেটিং করবে। তো সেন্ট্রাল সেল যেটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি পিইসি তৈরি করবে, যেটাকে আমরা ফার্স্ট প্রাইমারি এন্ডোস্পার্ম সেলও বলতে পারি। আচ্ছা, পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টে আমরা কি দেখবো, জাইগোট থেকে এমব্রায়ো তৈরি হবে, পিইসি যেটা, সেটা পেরিফেরাল এন্ডো সেল, সেটা এন্ডোস্পার্ম তৈরি করবে, যেটা নিউট্রিটিভ টিস্যু। ওভিউল থেকে সিড তৈরি হবে, ওভারি থেকে ফ্রুট তৈরি হবে, এবং ওভারি ওয়ালটা ফ্রুট ওয়াল বা পেরিকার্প তৈরি করবে। এন্ডোস্পার্ম যেটা হচ্ছে 3n, এটা বেসিক্যালি নারিশমেন্টটা কাজে লাগে। এন্ডোস্পার্ম ফর্মেশন প্রসিডস এমব্রায়ো ফর্মেশন। এটা দুরকম টাইপের এন্ডোস্পার্ম হতে পারে, ফ্রি বা নিউক্লিয়ার, যেটা মোস্ট কমন, আরেকটা হতে পারে সেলুলার এন্ডোস্পার্ম। তাহলে সেলুলার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেটা এই যে পিইসি, তার ভেতরে রয়েছে পিইএন, সেটা সাইটোকাইনেসিস করে তৈরি করছে, যেমন কোকোনাট এর ক্ষেত্রে দেখতে পাই যে তো ওয়াটার লাগছে। আর পিইসির ক্ষেত্রে কি হয়, এভরি ক্যারিওকাইনেসিস ইজ ফলোড বাই সাইটোকাইনেসিস, এটা এক্সাম্পল হচ্ছে কার্নেল, এদের ক্ষেত্রে আমরা দেখতে পাওয়া যায়। আচ্ছা, এবার আমরা দেখছি এমব্রায়ো। এমব্রায়োতে কি হবে, জাইগোট থেকে প্রথমে প্রো এমব্রায়ো তৈরি হবে, গ্লোবিউলার এমব্রায়ো, তারপর হার্ট শেপেড এমব্রায়ো, এবং আলটিমেটলি একটা ম্যাচিওর এমব্রায়ো তৈরি হবে। ডাইকটের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা, ডাইকটের ক্ষেত্রে একটা প্লিমিউল থাকবে, যেটা শুট সিস্টেম তৈরি করবে, আর এতে তোমার র্যাডিক্যাল থাকবে, এখানে রুট সিস্টেম তৈরি হবে। তো এদিকে একটা হাইপোকোটাইল বলে একটা স্ট্রাকচার থাকবে র্যাডিক্যালের কাছাকাছি, এবং দুদিকে দুটো ডাইকট, যেহেতু দুদিকে দুটো কটিলিডেন দেখতে পাওয়া যায়, এবং মাঝখানে একটা এমব্রায়োনাল অ্যাক্সিস থাকে। আর মোনোকট এমব্রায়োর ক্ষেত্রে কি হয়, একটাই মাত্র কটিলিডার আছে, যেমন যেটাকে স্কুটেলাম বলা হয়, এটা ল্যাটারালি প্লেস থাকে, এর বাইরের দিকে একটা অ্যালিউরন লেয়ার রয়েছে, মাঝখানে এন্ডোস্পার্মটা রয়েছে, এবং এর ক্ষেত্রে কোলিওপটাইল বা প্লিমিউল থাকছে, এবং র্যাডিক্যাল বা কোলিওরাইজা থাকছে। কোলিওরাইজা বা র্যাডিক্যাল থেকে রুট সিস্টেম তৈরি হবে, আর প্লিমিউল বা কোলিওপটাইল থেকে স্টেম সিস্টেম তৈরি হবে। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি সিড, এটা একটা ফার্টিলাইজড ওভিউল। সিড থেকে এমব্রায়ো তৈরি হবে, এন্ডোস্পার্ম, যেমন তোমার হাইলাম, সিড কোট, মাইক্রোপাইল এগুলো থাকবে। সিডের মেন কাজ হচ্ছে ডিসপারশালে হেল্প করা, ভ্যারিয়েশন তৈরি করা, নো ডিপেন্ডেন্সি অন ওয়াটার, এর ওয়াটারের ওপর ডিপেন্ডেন্সি থাকে না, প্রোটেক্ট দ্য এমব্রায়ো, এবং ফুড রিজার্ভ থাকে এর মধ্যে কিছু। যদি সিড যদি ডরমেন্ট অবস্থায়, আচ্ছা সিড কোট হচ্ছে সিডের আউটার লেয়ারটাকে বলা হয় টেস্টা, এবং ইনার লেয়ারকে বলা হয় টেগমেন। এটা ডরমেন্ট অবস্থায় থাকতে পারে বা ডিহাইড্রেটেড অবস্থায় থাকতে পারে, বাট ইন কেস অফ ম্যাচুরিটি সিড ডিহাইড্রেটস, অনলি 10 to 15% ওয়াটার লেফট। আচ্ছা, এবার আমরা সিড ভায়াবিলিটি দেখছি, পিরিয়ড ফর হুইচ সিড রিটেন পাওয়ার অফ জার্মিনেশন। এটা হতে পারে তোমার আর্টিক তুন্দ্রার ক্ষেত্রে 10,000 ইয়ার্স অবধি হতে পারে, লুপিনাসের ক্ষেত্রে, আবার ফোনেক্স প্ল্যান্টের ক্ষেত্রে তোমার ডেড পাম যেটা, সেক্ষেত্রে তোমার ডেড সিগনেটার 22,000 ইয়ার্স এগো এটা হয়েছিল। তাহলে অক্সারি সিড ভায়াবল অনলি ফর ফিউ মান্থস, এটা হতে পারে। আচ্ছা, নাম্বার অফ সিড, সেটা প্রপোর্শনাল টু নাম্বার অফ ওভিউল। অর্কিডস হ্যাঁ তো ক্ষেত্রে প্রায় 1000 অফ ওভিউল থাকে। ওরব্যাঙ্কেল ক্ষেত্রে তোমার যেটা আছে স্টিগমা, এটা তোমার প্যাসিভ প্ল্যান্ট বা টাইনি সিডস দেখতে পাওয়া যায়। সিডসটা হচ্ছে তোমার পারসিস্টেন্ট নিউক্লিয়াস আছে, পেরিস্পার্মিক সিড, যেমন বিট বা পাইপা নাইগ্রামের মধ্যে দেখা যায় ব্ল্যাক পিপলসের ক্ষেত্রে। তাহলে ফ্রুট হচ্ছে ওভারি আফটার ফার্টিলাইজেশন, হ্যাঁ। যে ওয়াল অফ ফ্রুট, সেটাকে আমরা পেরিকার্প বলবো। টাইপ অফ ফ্রুট কি হতে পারে, ট্রু ফ্রুট, ফলস ফ্রুট হতে পারে। অনলি ওভারি ইজ ইনভলভ ট্রু ফ্রুটে, যখন ওভারিটা থেকে ফ্রুট তৈরি হয় তখন ট্রু ফ্রুট বলবো, আর ওভারি যখন আদার দেন ফ্লোরাল পার্টস থেকে ফ্রুট তৈরি হয় তখন থেকে ফলস ফ্রুট বলবো। পার্থেনোকার্পিক ফ্রুট দে উইদাউট ফার্টিলাইজেশন হয় না, যেমন ব্যানানার ক্ষেত্রে দেখা যায়, অ্যাপেল, স্ট্রবেরি, পিয়ার, ক্যাজিউনাট, এগুলো হচ্ছে সব ফলস ফ্রুট। হ্যাঁ, পার্থেনোজেনেসিসের ক্ষেত্রে কি দেখা যায়, এমব্রায়ো উইদাউট ফার্টিলাইজেশন দেখা যায় না, যেমন ড্রোনস,
আচ্ছা, অ্যাপোমিক্সিস মানে সিড ফর্মেশন উইদাউট ফার্টিলাইজেশন। তাহলে পার্থেনোকার্পিক ফ্রুটের ক্ষেত্রে আমরা কি বলবো? দে হ্যাভ ফ্রুট উইদাউট ফার্টিলাইজড, যেমন ব্যানানা। আর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে উইচ মিমিক সেক্সুয়াল রিপ্রোডাকশন, এর ক্ষেত্রে আমরা দেখতে পাই অ্যাপোমিক্সিসের ক্ষেত্রে। তাহলে অ্যাপোমিকটিক সিড কি হতে পারে? এগ এর মধ্যে সেটা মিওসিস করবে না, 2n থেকে এমব্রায়ো থেকে সেটা সিড তৈরি হবে, আর এমব্রায়ো স্যাকের মধ্যে কি হবে? পলি এমব্রায়োনি হতে পারে, বা নিউসেলার যে সেল যেগুলো, সেগুলো 2n থেকে এমব্রায়ো স্যাক তৈরি করবে, যেমন এক্সাম্পল হচ্ছে ম্যাঙ্গো, সাইট্রাস এটসেট্রা। তাহলে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো। সেক্সুয়াল খুব ভালো করে মন দিয়ে শুনলেই তোমরা পুরো চ্যাপ্টারটা বুঝতে পারবে। যেখানটা অসুবিধা হবে সেটা আমাকে জিজ্ঞেস করতে থাকো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।